একজন 21 বছর বয়সী যুবক যখন 71 বছর বয়সী কোটিপতি মহিলাকে বিয়ে করলো, তার 7 দিন পর সে হতবাক হয়ে গেল। তার পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। এই মহিলার কাম উত্তেজনা এতটাই বেশি ছিল যে প্রতি রাতে এই যুবককে যা যা করত তা যদি আপনি একবার দেখেন, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তারপর এই যুবক এই মহিলাকে কি করলো সে বিষয়ে জেনে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। তবে তোমাদের মধ্যে যারা 18 বছরের কম বয়সী রয়েছে তারা অবশ্যই ভিডিওটিকে ছেড়ে চলে যাও, কারণ এই ভিডিওতে অনেকগুলো খারাপ দৃশ্য দেখানো হয়েছে। এই ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। সৌরভ মেহতা এক 21 বছর বয়সী যুবক ছিল যে জীবনে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে গিয়েছিল। তার মা আসিয়া একটি গুরুতর রোগে ভুগছিলেন। ডাক্তাররা স্পষ্ট বলে দিয়েছিল যদি দ্রুত ব্যয়বহুল চিকিৎসা না করা হয় তবে তার বেঁচে থাকার আশা অত্যন্ত কম। অন্যদিকে তার 18 বছর বয়সী বোন নন্দিনী, যে কঠোর পরিশ্রম করে একটি নামী কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু ফি দিতে না পারার কারণে পড়াশোনা ছেড়ে দেওয়ার পরিস্থিতির সামনে দাঁড়িয়েছিল। সৌরভ নিজেও আইন নিয়ে পড়াশোনা করছিল এবং পাশাপাশি একটি সাধারণ ইন্টার্নশিপ করছিল, কিন্তু তার উপার্জনে কোনো রকমে পরিবারের খরচ চলত। তারপর বাবার সময়কার বিশাল ঋণের বোঝা এখন তার কাঁধে এসে পড়েছিল। পাওনাদাররা প্রতিদিন হুমকি দিতে আসতো, মায়ের ওষুধ ধার নিয়ে কিনতে হতো, আর বোনের জন্য বই কেনা যেন স্বপ্নের মতো মনে হতো। একদিন সৌরভ যখন একটি সস্তা চায়ের দোকানের নিচে বসে নিজের সমস্যা নিয়ে চিন্তা করছিল, তখন হঠাৎ অনুভব করলো কেউ তাকে গভীর দৃষ্টিতে লক্ষ্য করছে। সে ধীরে ধীরে মাথা তুলে তাকালো এবং দেখতে পেলেন সামনে দাঁড়িয়ে আছে এক প্রভাবশালী মহিলা, যার বয়স প্রায় 71 বছরের কাছাকাছি হবে। মহিলার ব্যক্তিত্ব এমন ছিল তাকে উপেক্ষা করা অসম্ভব। সাদা রঙের দামি শাড়ি, হীরার সূক্ষ্ম গয়না আর চোখে গভীর আত্মবিশ্বাস, সব মিলিয়ে তাকে অত্যন্ত অভিজাত একজন মানুষ মনে হচ্ছিল। সোরা বুঝতেই পারল না এত বড় একজন ব্যক্তি সেখানে কি করছেন। আর আপনি আমার কাছ থেকে কি চান? তোমার নাম সৌরভ মেহতা, তাই তো? মহিলার গভীর কণ্ঠস্বর কানে এলো। তোমার মা সৌরা দেবী একটি মারাত্মক রোগের সঙ্গে এখন লড়াই করছেন। তোমার বোন কলেজে পড়ছে আর তোমার মাথার উপর বিশাল ঋণের বোঝা রয়েছে। সৌরভের হাতে ধরা চায়ের গ্লাস কেঁপে উঠল। আপনি কে? সে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো। সৌমিত্রা দেবী কাপুর, মহিলা শান্তভাবে উত্তর দিলেন। সৌরভ নামটি শুনেই মনে করতে লাগলো কাপুর গ্রুপ অব ইন্ডাস্ট্রি দেশের অন্যতম এক ব্যবসায়িক সাম্রাজ্য। সেই প্রতিষ্ঠানের মালিক ছিলেন সুমিত্রা দেবী কাপুর, যিনি কেবল ধন কুবের নন, উচ্চ প্রোফাইল পার্টি, বিলাসবহুল জীবনযাপন এবং অসংখ্য বিতর্কের জন্য পরিচিত। কিন্তু এত বড় একজন শিল্পপতি এখানে কি করছেন? আর আমার ব্যক্তিগত বিষয়ে এত কিছু জানলেন কিভাবে? আপনি আমার কাছে কি চান? সৌরভ সন্দেহের চোখে জিজ্ঞেস করলো। সুমিত্রা দেবী গভীর শ্বাস নিলেন, তারপর বললেন বিয়ে। সৌরভের মনে হলো সে যেন কিছু ভুল শুনছে। কি? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই, সুমিত্রা দেবী একেবারে শয়সাপটা বললেন। সৌরভের পায়ের নিচ থেকে যেন জমিন সরে গেল। এটা কি কোনো ধরনের মজা? একজন 71 বছর বয়সী কোটিপতি মহিলা কি সত্যি একজন 21 বছর বয়সী সংগ্রামী যুবকের সঙ্গে বিয়ে করতে চাইতে পারে? এটা কি কোনো ধরনের ঠাট্টা? সে অবিশ্বাস্য স্বরে জিজ্ঞাসা করলো। না, সুমিত্রা দেবী গম্ভীরভাবে বললেন, এটা একটা প্রস্তাব। যদি তুমি আমার সঙ্গে বিয়ে করো তাহলে আমি তোমার মায়ের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করব, তোমার বোনের পড়াশোনার সব খরচই দেব এবং তোমার সমস্ত ঋণ শোধ করে দেব। সৌরভের মনে হলো সে যেন কোনো স্বপ্ন দেখছে। এর পরিবর্তে আমাকে কি করতে হবে? সে ধীরে ধীরে জিজ্ঞাসা করলো। সুমিত্রা দেবী শান্তভাবে বললেন, শুধু আমার আইনি স্বামী হতে হবে। এই বিয়েটা শুধু কাগজে কলমে হবে। তোমার জীবনে আমি কোনো হস্তক্ষেপ করব না। তুমি সম্পূর্ণ স্বাধীন থাকবে। সৌরভের কাছে এটা যেন এক স্বপ্নের মতো প্রস্তাব, কিন্তু তার মনে একটা অদ্ভুত ভয়ও জেগে উঠল। এই মহিলা যে দেশের অন্যতম ক্ষমতাশালী ব্যক্তিদের মধ্যে একজন, কেন তার মতো একজন সাধারণ ছেলেকে বিয়ে করতে চাইছেন? সুমিত্রা দেবী প্রশ্ন করলেন, তোমার কি কিছুটা সময় দরকার? সৌরভ বুঝতেই পারছিল না কি উত্তর দেবে। সে জানতো এই প্রস্তাবটা পুরো ফাঁদের মতো লাগছে, কিন্তু এটা সত্য যে যদি সে রাজি হয়ে যায় তাহলে তার মা নতুন জীবন ফিরে পেতে পারে, তার বোনের ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে এবং তার নিজের জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। কিন্তু ব্যাপারটা কি সত্যি এত সহজ? সে গভীর শ্বাস নিল এবং বলল, আমাকে ভাবার জন্য সময় চাই। সুমিত্রা দেবী হালকা করে মুচকি হাসলেন। ঠিক আছে, কিন্তু মনে রেখো এই প্রস্তাব চিরদিনের জন্য থাকবে না। এরপর তিনি ধীরে ধীরে তার দামি গাড়িতে উঠলেন এবং চলে গেলেন। কিন্তু সৌরভের মনে হাজারো প্রশ্নের ঝড় তুলে দিয়ে গেলেন। এই চুক্তিটা কি সত্যি এতটা সহজ ছিল, নাকি এর পিছনে লুকিয়ে ছিল কোনো গভীর রহস্য? আর এখন সৌরভ এটা বিশ্বাসই করতে পারছিল না যে সে ইতিমধ্যেই 71 বছর বয়সী কোটিপতি মহিলা সৌমিত্রা দেবীর স্বামী হয়ে গেছে। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে সৌরভের তা বোঝার সুযোগই পেল না। না ছিল কোনো ধুমধাম, না কোনো অনুষ্ঠান, শুধু কয়েকটি আইনি নথিতে স্বাক্ষর, কয়েকটি সাক্ষীর সামনে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়া, আর তাতেই তার ভাগ্য বদলে গেল। এখন সে তার বিশাল সাম্রাজ্যের মালিক না হলেও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রথমবার যখন সৌরভ তার প্রসাদের দরজায় পা রাখলো, তার চোখে বিস্ময়ে সানা বড়া হয়ে গেল। এটা কোনো সাধারণ বাড়ি নয়, যেন এক বিশাল রাজপ্রসাদ। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই প্রসাদ সময়ের ছায়াকে নিজের মধ্যে ধারণ করে রেখেছে। বিশাল সাদা মার্বেলের দেওয়াল, উঁচু উঁচু খিলান, সূক্ষ্ম কারুকার্য করা স্তম্ভ, আর সেগুলোর উপর ঝুলতে থাকা পুরনো ঝাড়বাতি, যেগুলোর মৃদু আলো এখনো অতীতের কাহিনী শোনাচ্ছে। দেয়ালে টাঙানো ছিল দামি বিদেশি চিত্রকর্ম, কিছু ছিল রাজা মহারাজাদের প্রতিকৃতি, আবার কিছু ছিল রহস্যময় বিমূর্তির শিল্পকর্ম, যেন তারা এই প্রাসাদের লুকানো গল্পগুলো নিজের মধ্যে ধরে রেখেছে। সৌরভ ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগলো। সৌরভের প্রতিটি
প্রতিটি পায়ের আওয়াজ সেই ভয়ঙ্কর নীরবতায় প্রতিধ্বনিত হচ্ছিল। হাভেলির ভিতরে এক অদ্ভুত শীতলতা ছড়িয়েছিল, কিন্তু সেটা ঠান্ডার কারণে নয়, যেন কোনো অদৃশ্য আতঙ্ক সেখানে বাস করছিল। সৌরভ লক্ষ্য করলো হাভেলির কর্মচারীদের আচরণ কিছুটা অদ্ভুত। সবচেয়ে পুরনো কর্মচারী রঘুনাথ, বয়স আনুমানিক 58 থেকে 60 বছর, কুজো হয়ে হাঁটা, রুক্ষ চেহারা, কুচকে যাওয়া ত্বক, তার চোখে সবসময় একটা হিতস্ততা ভাব ছিল। যখনই সৌরভ কিছু জিজ্ঞেস করত, উত্তর দেওয়ার আগে সে চারপাশে তাকাতো, যে নিশ্চিত হতে চাইতো যে কেউ শুনছে না। কমলা হাভেলির প্রধান কর্মচারী, খুব কম কথা বলতো। যখনই সৌরভের সামনে আসতো, মাথা নিচু করে দ্রুত কাজ ছেড়ে চলে যেত। তার চোখে এক অদ্ভুত কিছু ছিল, সেটা কি ভয় নাকি কোনো গভীর বিষাদ? অন্যান্য কর্মচারীরাও ছিলেন প্রচন্ড সঙ্গত, কেউ অপ্রয়োজনে সৌরভের সাথে কথা বলতো না। হাভেলিতে যতগুলো লোক ছিল, নিরাপত্তা যেন তার থেকেও বেশি ছিল। কিন্তু সবচেয়ে অস্বস্তিকর বিষয় ছিল দ্বিতীয় তলার একটি দরজা, যা সবসময় বন্ধ থাকতো। প্রসাদের ভিতরে ছিল এক প্রশস্ত মার্বেলের সিঁড়ি, যা সোজা উপরের দিকে উঠে গেছে। কিন্তু যতবার সৌরভ সেখানে যাওয়ার চেষ্টা করত, কেউ না কেউ তাকে থামিয়ে দিয়েছে। সৌরভ জিজ্ঞেস করলো, কিন্তু কেন? তখন রঘুনাথ উত্তর না দিয়ে শুধু মাথা নিচু করে রইল। উপরে তলায় ওঠার সিঁড়ির নিচে ছিল একটা বিশাল কাঠের দরজা, কালো রঙের, যেন অন্ধকারের ছায়া ঢাকা। দরজার ওপর লাগানো ছিল একটা বড় লোহার তালা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল দরজার ঠিক ওপারে বসানো একটি সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরা যেন প্রতিটি মুহূর্ত নজর রাখছিল। সৌরভ অবাক হয়ে গেল, কিসের উপর নজরদারি চলছে? যদি দরজাটা সবসময় বন্ধই থাকে, তাহলে সিসিটিভির কি দরকার? তাহলে কি এই দরজার পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য? প্রথম রাতেই সৌরভ এক অদ্ভুত শব্দ শুনতে পেল, ঘর ঘর থক থক। শব্দটা আসছিল দ্বিতীয় তলা থেকে। সৌরভ ধীরে ধীরে উঠে বাইরে এলো, কিন্তু ঠিক তখনই তার সামনে হাজির হলো রঘুনাথ। আপনি এখানে কি করছেন বাবুজি? সৌরভ চমকে উঠল। রঘুনাথের চোখে এক অদ্ভুত আতঙ্ক ছিল। সে মৃদুস্বরে বলল, রাতে এখানে বের হবেন না বাবুজি, এবং ধীরে ধীরে চলে গেল। কিন্তু সেদিন রাতেই সৌরভ আর ঘুমাতে পারল না। সে ঠিক করে নিল সে জানবেই দ্বিতীয় তলার সেই দরজা বন্ধের পিছনে কি লুকিয়ে আছে। ধীরে ধীরে সৌরভ জানতে পারল এই হাভেলির আসল মালিক ছিলেন বিক্রম কাপুর, এক কোটিপতি ব্যবসায়ী। কিন্তু 15 বছর আগেই তিনি এক রহস্যময় দুর্ঘটনায় মারা যান। কথিত ছিল বিক্রম কাপুরের মৃত্যু এই হাভেলির ভেতরেই হয়েছিল, কিন্তু তার মৃতদেহ কখনোই পাওয়া যায়নি। তাহলে কি সুমিত্রা দেবী এই বিষয়ে কিছু জানেন? বিক্রম কাপুরের মৃত্যু কি নিছকই কোনো দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল কোনো গভীর ষড়যন্ত্র? দিন যতই কাটছিল, সৌরভ মনে করছিল যে সে ধীরে ধীরে এক রহস্যের জালে আটকে যাচ্ছে, এক এমন রহস্য যা সমাধান করা মোটেই সহজ হবে না। হাভেলির প্রাচীর যেন কিছু লুকিয়ে রেখেছে, কিন্তু প্রশ্ন ছিল সেই গোপন সত্য আসলে কি? রাতের তৃতীয় প্রহর, হাভেলির বিশাল ঝাড়বাতির আলো তখন অনেকটা চেরানো হয়ে এসেছে। বাইরে প্রবল বাতাস গাছগুলিকে প্রবলভাবে নাড়িয়ে দিচ্ছিল, ঠিক যেন তার কোনো অজানা গোপন কথা ফিসফিস করে বলছে। হাভেলির ভেতরে ছিল এক অদ্ভুত নীরবতা, কিন্তু সৌরভের মনে তখন প্রচন্ড ঝড় বইছিল, কারণ সে কিছুক্ষণ আগে শুনেছিল যে সুমিত্রা দেবী তার কাছে কোনো বড় সত্য গোপন করেছেন। সে এখনো জানে না সেই সত্য কি, কিন্তু যখন সে সত্য তার সামনে আসবে, তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। সৌরভের মাথা ঝিমঝিম করতে লাগলো। কি সেই সত্যি যা তার থেকে লুকিয়ে রাখা হয়েছে? সে শুধরে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু বুকে এক অজানা অস্বস্তি দৌড়াদৌড়ি করতে লাগলো, ঠিক যেন কেউ তাকে ডাকছে। হাভেলির অন্ধকার করিডোরে পুরনো কাঠের মেঝে, সেই অজানা রহস্য আর সেই বন্ধ দরজা যা সব সময় তালা বন্ধ থাকে। কিন্তু এই মুহূর্তে সৌরভের কৌতূহল শুধুমাত্র সুমিত্রা দেবীর ব্যক্তিগত দপ্তর পর্যন্ত সীমাবদ্ধ ছিল। হাভেলির সমস্ত কর্মচারীরা তখন গভীর ঘুমে ডুব দিচ্ছিল। সৌরভ ধীরে ধীরে বিছানা থেকে উঠল, তারপর নিঃশব্দে নিজের ঘরের দরজা খুলল এবং বাইরে উকি দিল। চারদিকে গভীর নিস্তব্ধতা। সে ধীর পায়ে সুমিত্রা দেবীর ব্যক্তিগত অফিসের দিকে রওনা দিল। হাভেলির পশ্চিম দিকের অংশে ছিল তার ব্যক্তিগত স্টাডি রুম, যেখানে প্রাচীন কাঠের আলমারিগুলো দেয়ালের গায়ে ঠেসতে দাঁড়িয়েছিল। তার মাঝখানে ছিল একটা বিশাল মেহগনির টেবিল। সৌরভ দরজার হাতল চেপে ধরল। দরজাটি খোলাই ছিল। সে নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে খুব হালকা আলো জ্বলছিল। আলমারিগুলিতে সারি সারি ফাইল রাখা ছিল, সেখানে মোটা অক্ষরে লেখা ছিল বিশেষ ডিল, প্রাইভেট কন্ট্রাক্ট ইত্যাদি। কিন্তু সৌরভের চোখ সোজা গিয়ে পড়ল টেবিলের উপর। সেখানে কিছু পুরনো নথিপত্র এবং একটা মোটা খাম রাখা ছিল। তার স্পন্দন দ্রুত হয়ে উঠল। সে কাঁপা কাঁপা হাতে খামটা খুলল। ভেতর থেকে কিছু পুরনো ছবি বেরিয়ে এলো। ছবিগুলোর মধ্যে দুজন মানুষ দাঁড়িয়েছিল, একজন তার বাবা অমিতেশ মেহতা এবং অন্যজন বিক্রম কাপুর। সৌরভ হতবাক হয়ে ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। বাবা আর বিক্রম কাপুর? সে নিজের মুখেই ফিসফিস করে কথা বলল। সেই ছবির ভেতর বিক্রম কাপুরের চোখে এক অদ্ভুত আতঙ্কের ছাপ ছিল। চারপাশে ছবিগুলোর সঙ্গে রাখা চিঠিগুলো হাতে নিল, যেগুলো বিক্রম কাপুরের লেখা ছিল। প্রথম লাইনে লেখা ছিল, সুমিত্রা, তুমি আমার জীবন ধ্বংস করে দিয়েছো। তুমি আমার সমস্ত টাকা আত্মসাৎ করেছো, আমার ব্যবসাকে ধ্বংস করেছো। আমি তোমার উপর বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমার সাথে প্রতারণা করেছো। তোমার জন্যই আমার স্ত্রী এবং ছেলে আমাকে ছেড়ে চলে গেছে। একদিন তোমাকে তোমার কৃতকর্মের শাস্তি পেতেই হবে। দ্বিতীয় চিঠিতে লেখা ছিল, যদি কাল সকালে আমি বেঁচে না থাকি, তবে এর জন্য অন্য কেউ নয়, শুধুমাত্র সুমিত্রাই দায়ী থাকবে। সে আমাকে আমার কোম্পানি থেকে বের করে দিয়েছে। আমার সবচেয়ে কাছের বন্ধু অমিতেশকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে। এখন আমার কাছে আর কোনো পদ নেই। সৌরভের মাথা ঝিমঝিম করতে লাগলো। সে তড়িঘড়ি করে আরো চিঠিগুলো উল্টে দেখতে শুরু করলো। এক তৃতীয় কাগজে স্পষ্ট লেখা ছিল, বিক্রম কাপুর তার নিজের বাংলো আধ্যাত্ করেছেন। না, এটি সত্যি হতে পারে না। সৌরভের গলা শুকিয়ে আসছিল। ঠিক তখনই সে অনুভব করলো তার পেছনে কারো উপস্থিতি। সে ধীরে ধীরে মাথা ঘুরালো। দরজার সামনে সুমিত্রা দেবী দাঁড়িয়ে আছেন। তার চোখে না ছিল রাগ, না ছিল ভয়, বরং তার মুখে এক রহস্যময় শান্তির ছাপ ছিল। সুমিত্রা দেবী বললেন, তাহলে তুমি
তুমি শেষমেশ দেখে ফেললে। তার কণ্ঠস্বর কোমল ছিল, কিন্তু তাতে এক ধরনের শীতলতা ছিল যা সৌরভের রক্ত জমিয়ে দিল। সৌরভ ক্রোধে কাঁপতে কাঁপতে বলল, তাহলে এই বিষয় শুধু একটা লেনদেন ছিল না, এটা ছিল প্রতিশোধ। সমিতা দেবী মৃদু হাসলেন, ঠিক ধরেছ, কিন্তু আমার বাবা কখনোই এমন কিছু করতে পারে না। সৌরভ চিৎকার করে বলল। সমিতা দেবী গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন। সত্যের মুখোমুখি হওয়া সহজ না সৌরভ। তিনি বললেন, তোমার বাবা আমার স্বামীর জীবন নষ্ট করে দিয়েছিলেন, তিনি বিক্রমকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলেন। সৌরভ বললেন, মিথ্যে, আমার বাবা কখনো এমন করতে পারে না। সমিতা দেবী তার চোখের দিকে সরাসরি তাকালেন, ঠিক যেমন তুমিও ভাবো যে আমি নির্দোষ নই। সৌরভ রাগে কাঁপতে কাঁপতে বলল, সত্যি কি? সমিতা দেবী ধীরে ধীরে বললেন, বিক্রম আত্মহত্যা করেনি সৌরভ, তাকে হত্যা করা হয়েছিল। সৌরভ স্তব্ধ হয়ে গেল। কি? এর মানে কি? সমিতা দেবী শান্ত গলায় বললেন, তার মৃত্যুর কারণ শুধু আমি নয়, তোমার বাবাও ছিলেন। সৌরভের মাথা ঘুরে গেল। এর প্রমাণ কোথায়? সমিতা দেবী এক মুহূর্ত চুপ থেকে ধীরে ধীরে বললেন, হাবেলির দ্বিতীয় তলায় যে দরজাটা সবসময় বন্ধ থাকে, তার পেছনে যা লুকিয়ে আছে তা তোমাকে সত্যিটা দেখাবে। সৌরভের গা শিউরে উঠল। সেই দরজা যার উপর সবসময় সিসিটিভি ক্যামেরার নজরদারি ছিল, তার পেছনে কি ভয়ঙ্কর সত্যি লুকিয়েছিল সেটা শুধু একটা মহড়া হয়ে থাকতে পারে না। হাবেলির রহস্য আর সমিতা দেবীর অতীত তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল। এটা কেবল একটা বিয়ের নাটক ছিল না, বরং এর পেছনে ছিল এক গভীর ষড়যন্ত্র, লোভ আর প্রতিশোধের গল্প। কিন্তু সৌরভ একা কিছুই করতে পারবে না, তাই সে সাহায্য চাইল তার সবচেয়ে কাছের বন্ধু কবির শর্মার কাছে। কবির একজন তদন্তকারী সাংবাদিক ছিল যে অনেক বড় বড় দুর্নীতির পর্দাফাশ করেছিল। কবির সিরিয়াস মুখে বলল, তোমার প্রমাণ দরকার। হ্যাঁ, আর সেটা যেন পাকা প্রমাণ হয়, শুধু হাবেলির রহস্যময় গল্প নয়, এমন কিছু যা সুমিত্রা দেবীকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। সৌরভের গলা ধীর ছিল। সৌরভ আর কবির শুরু করলো তদন্ত। সুমিত্রা দেবীর ব্যবসার রেকর্ড, ব্যাংক লেনদেন, আইডির নথি, সবকিছু তারা খতিয়ে দেখতে লাগলো। হাবেলির পুরো চাকর বাকরদের সাথেও কথা বলল। তারা যা জানলো তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। সুমিত্রা দেবী শুধুমাত্র প্রতিশোধ পরায়ণ নারী নয়, তিনি একজন মাফিয়া কুইন। দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা তার কালো সাম্রাজ্য ছিল। ব্যাংক লেনদেনে পাওয়া গেল অজানা অ্যাকাউন্টে কোটি কোটি টাকার আদান প্রদান। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার, হাবিলির দুই পুরনো কর্মচারী যারা গোপনে কিছু জানতো, তারা আচমকাই উধাও হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় ফাঁস তখন হলো যখন সৌরভ হাবিলির দ্বিতীয় তলায় বন্ধ থাকা ঘরটির কোনো একটি চাবি খুঁজে পেল। রাতের অন্ধকারে গোপনে সে সেই রহস্যময় দরজাটি খুলল। ভেতরে ছিল একটি গোপন স্টাডি রুম। সেখানে পুরনো নথিপত্র, ছবি, ভিডিও রেকর্ডিং রাখা ছিল। দেয়ালে লাগানো ছিল পুরনো সংবাদপত্রের কাটিং, যেখানে সুমিতা দেবীর স্বামী বিক্রম কাপুরের রহস্যময় মৃত্যু উল্লেখ ছিল। কিন্তু যে ফাইলটি সৌরভকে সবচেয়ে বেশি অবাক করে দিল, সেটির উপরে লেখা ছিল এক পরিচিত নাম, অমিতেশ মেহতা। অমিতেশ মেহতা, আমার বাবা। সৌরভের হাত কেঁপে উঠল। ফাইল অনুযায়ী বিক্রম কাপুর আর অমিতেশ মেহতা একসঙ্গে এক গোপন প্রকল্পে কাজ করছিল, যা কোটি কোটি টাকার জমি নিয়েছিল। তিনি যখন অমিতের এই দুর্নীতির অংশ হতে অস্বীকার করলেন, তিনি এক রহস্যময় দুর্ঘটনায় মারা যান। সৌরভের মনে আগুন জ্বলে উঠল। এটা কেবল প্রতিশোধের গল্প ছিল না, এটা ছিল তার বাবার অপরাধে উন্মোচনের যুদ্ধ। এখন সৌরভ ও কবিরের হাতে প্রচুর প্রমাণ ছিল। তারা সরাসরি পুলিশ কমিশনারের কাছে পৌঁছালেন এবং পুরো তথ্য তুলে ধরলেন। কমিশনার প্রথমে সন্দিহান ছিলেন, কিন্তু হাবিলির গোপন কক্ষ থেকে পাওয়া নথি দেখার পর তিনি বিষয়টা বুঝতে পারলেন। পরের দিনই পুলিশ হাবিলিতে অভিযান চালালো। সুমিত্রা দেবীকে গ্রেপ্তার করা হলো, কিন্তু যখন তাকে হাতকড়া বাঁধা হলো, সে এক রহস্যময় ভয়ানক হাসি হাসলো আর বলল, তোমরা ভাবছো যে তোমরা আমাকে হারিয়ে দিয়েছো? তার চোখে প্রবল ঘৃণা দাউ দাউ করে জ্বলছিল। সৌরভ জবাব দিল, তোমার ঘৃণাই তোমাকে ধ্বংস করেছে। সুমিত্রা দেবীর সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল। হাবিলি নিলামে বিক্রি করে দেওয়া হলো। তার সমস্ত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করলো। কিন্তু যখন কর্মকর্তারা সৌরভকে জিজ্ঞেস করলেন, তুমি কি এই হাবিলি নিতে চাও, সে স্পষ্টভাবে না বলে দিল। না, এই হাবিলি শুধু অতীতের খারাপ ইতিহাস মনে করিয়ে দেবে। আমি নিজের পরিচয় নিজেই করব, কারো ছায়া থেকে নয়। কয়েক বছর পর সৌরভ নিজের জীবন নতুনভাবে শুরু করলেন। সে ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শেষ করলো এবং একটি টেক কোম্পানি শুরু করলো। এই সময় সে একজন ডাক্তার অন্ড্রনা রাবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। অন্ড্রবের মানসিকতা সৌরভের মতোই ছিল, কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যাওয়ার। যখন তাদের ছেলে আর্জনের জন্ম হলো, সৌরভ একটি দৃঢ় সংকল্প করলো। সে তার সন্তানকে এমন একটি জীবন দেবে যা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এখন সে কেবল অমিতাভ মেহতার ছেলে বা সুমিত্রা দেবীর স্বামী ছিল না, সে নিজের পরিচয় নিজেই তৈরি করেছিল। তবে অতীতের কালো ছায়া এখনো মাঝে মাঝে তার স্বপ্নে ফিরে আসে, কিন্তু এখন সে আর ভয় পেত না, কারণ সে বুঝে গিয়েছিল যে ন্যায়ের লড়াই শুধু একবার লড়া হয় না, বরং এটি এক অবিরাম সংগ্রাম যা প্রতিটি প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হয়। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টসে আপনার মন্তব্য লিখে জানাবেন। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।